শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জাকসুর ফল ঘোষণা নিয়ে দিনভর নাটক, গণনার সময় শিক্ষকের মৃত্যু। কার্কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো, তবে পার্লামেন্ট ভেঙে দিতে রাজি নন রাষ্ট্রপতি। রাজধানীতে আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ফখরুল ইসলাম আলমগীর সরকার থেকে 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান। নেপালি নেতাদের সন্তানেরা অভ্যস্ত অতি বিলাসী জীবনে, গণ আন্দোলনের জ্বালানি ছিল তাদের ছবি ও ফুটেজ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ শুরু হয় 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়, যদিও কয়েকটি হলে তা দেরিতে শেষ হয়। তবে 12 সেপ্টেম্বর শুক্রবার দুপুরের পর থেকে ভোট গণনা বন্ধ হয়ে যায়। রাত 8টায় আবারও গণনা শুরু হয়, ফলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকেরা জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে 3 দিনেও ফল ঘোষণা করা সম্ভব নয়। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন, এর প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে। ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশেদুল আলম জানান, রাত 11টার পর ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন শুক্রবার দুপুরের পর ফলাফল ঘোষণা করা হবে। এদিকে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এবং জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। জেনজেট আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত হয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সাবেক প্রধান বিচারপতি সুনীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি পৌডেল। তার আশঙ্কা, পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। নেপাল নিউজ লিখেছে, পৌডেল ও কার্কি সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন। কার্কির যুক্তি ছিল, সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট না ভেঙে তা সম্ভব নয়। তবে রাষ্ট্রপতি পার্লামেন্ট রেখে তাকে প্রধানমন্ত্রী করার পথ খুঁজছেন। বৈঠকে অংশ নিচ্ছেন এমন একজন আইনজীবীকে উদ্ধৃত করে নেপাল নিউজ লিখেছে, আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ। 9 সেপ্টেম্বর চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হলো দেশটির আরেকটি রাজ্য আসাম। 10 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলার মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসে। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 13 সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের বড় জয়কে ভারতের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লিখেছেন, অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখছে, কিন্তু এটি ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল
আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি দুটি দলের প্রতিটি মানুষই আস্থা হারাচ্ছে। তার এই বক্তব্য দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমালার বসু বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের রাজনীতির ডানপন্থী ধারা নিয়ে বাইরের কারো মন্তব্যের প্রয়োজন নেই। থারুরের এই মন্তব্য উল্টো অতি ডানপন্থীদেরই উৎসাহিত করবে। থারুরকে উদ্দেশ্য করে মেঘমালার বসু আরো বলেন, আগে নিজের দেশে হিন্দুত্ববাদী শক্তিকে রুখে দিয়ে পরে অন্য দেশের ছাত্র রাজনীতি নিয়ে পরামর্শ দেওয়া উচিত। আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 2 উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ডক্টর ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে চাইলে তাদের চলে যেতে বলা, তা না হলে প্রশ্ন উঠবেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের 15ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। শুক্রবার 12ই সেপ্টেম্বর সকালে মাগুরার শ্রীপুরের নাকল ইউনিয়নের মাঝহাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মী ও অনুসারীরা। মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলা মোটর থেকে আওয়ামী লীগের কয়েকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইক সহ 6 জনকে আটক করেছে। ঝটিকা মিছিলের প্রস্তুতকালে 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি দারুস সালাম থানা পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা 3টা 40 দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 12 জনকে গ্রেফতার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে অধিকৃত পশ্চিম তীরে একটি বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছেন। স্থানীয় সময় 11ই সেপ্টেম্বর দারুস সালামের পূর্ব দিকে অবস্থিত ইসরায়েলি বসতি মালে আদুমিমে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, এই জায়গাটি আমাদের। উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য 3400টি নতুন বাড়ি তৈরি করা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সাল থেকে দখলকৃত পশ্চিম তীরে সমস্ত ইসরায়েলি বসতি অবৈধ।
উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে কথিত অবৈধ বিদেশিদের বহিষ্কার করার জন্য গত মঙ্গলবার আসামের মন্ত্রিসভায় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে মাত্র 10 দিনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসক সরাসরি অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত ও বহিষ্কার করতে পারবেন। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের আদেশের পর সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। সেখান থেকে সীমান্ত বাহিনী বিএসএফ এর সহায়তায় তাকে বিদেশে নির্বাসন করা হবে। আসাম থেকে এখন পর্যন্ত 30,128 জনকে ফেরত পাঠানো হয়েছে। এসওপি প্রকাশের পর এর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের আরাকান রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও 20 জন আহত হয়েছেন। শুক্রবার 12 সেপ্টেম্বর পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরের থায়াত তাবিন গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুলে এই হামলা চালানো হয়। 2021 সালে জান্তা ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার দীর্ঘস্থায়ী জাতিগত সশস্ত্র সংঘাতের সাক্ষী হয়ে আছে। এর মধ্যেই জান্তা সরকার এই বছরের 28 ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। নাগালে আসছে না সবজির দাম। কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে। ডিমের দাম কিছুটা কমলেও এর মধ্যে বেড়েছে মুরগির দাম। চালের বাজারও যথারীতি চড়া। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধুমাত্র সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়ে কেজি প্রতি 180 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে বাজারে প্রতি ডজন ডিমের দাম এলাকা ভেদে 5-10 টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগির লাল ডিম 140 টাকায় বিক্রি করতে দেখা গেছে। বাজারে নতুন গোলাকৃতির বেগুন বিক্রি করা হচ্ছে 100 থেকে 140 টাকা কেজি দরে। বরবটি, করলা, চিচিঙ্গা, কচুরলতি বাজার ভেদে দাম 100 থেকে 120 টাকা পর্যন্ত। ঝিঙা, পটল, ঢেঁড়শও 80 টাকার আশেপাশে বিক্রি করতে দেখা গেছে। লাল শাক, কলমি শাক বা হেলেঞ্চা শাকের আটি বিক্রি করা হচ্ছে 20 টাকায়। পুঁই শাক কিনতে চাইলে প্রতি আটিতে 40 থেকে 50 টাকা খরচ পড়ছে ভোক্তার। বারোই সেপ্টেম্বর শুক্রবার ফরিদা পারভিনের শারীরিক অবস্থার ব্যাপারে ডক্টর আশিস কুমার চক্রবর্তী বলেন, তার ক্রিটিক্যাল কন্ডিশন, তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি মাল্টি অর্গান ফেলিওরের রোগী, রক্তে ইনফেকশন বেড়েছে, কিডনি ফাংশন একদমই খারাপ, কিডনি ঠিকমতো কাজ করছে না, ব্লাড প্রেশার কম থাকায় আমরা ডায়ালাইসিস দিতে পারছি না, হিমোগ্লোবিন অনেক কম। এদিকে ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানি 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি যে এই পরিস্থিতিতে আমার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোনো আশা নেই। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি। নেপালে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে গণবিক্ষোভে। সাধারণ নেপালিদের যখন বেকারত্ব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চরম দারিদ্রতার সঙ্গে ক্রমাগত লড়াই করে বাঁচতে হচ্ছে, তখন রাজনৈতিক নেতাদের সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল গাড়ি, ব্যাগ ও বিলাসী ছুটি কাটানোর নানা ছবি প্রকাশ করে চলেছেন। বিক্ষোভকারীদের সমালোচনার নিশানায় ছিলেন দেশটির একাধিক নেতামন্ত্রীর পুত্র ও কন্যারা। তাদেরই একজন 29 বছর বয়সী শৃঙ্খলা নাতিওয়ারা। অনেকের মতে নিজের যোগ্যতায় নয়, বাবার প্রভাবের কারণে মিস নেপাল খেতাবটি হস্তগত করেছেন শৃঙ্খলা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে শৃঙ্খলা পেশায় একজন স্থপতি। 2018 সালে মিস নেপাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর তিনি একজন মডেল হিসেবেও পরিচিতি লাভ করেন। নেপোকিতদের আরেকজন নেপালি গায়িকা ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার
পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিলাসবহুল গাড়ি ও ব্যয়বহুল ফ্যাশনের ভিডিও পোস্ট করেন। শিবানার দাদা কেদার ভক্ত শ্রেষ্ঠা ছিলেন নেপালের সাবেক বিদেশ সচিব ও রাষ্ট্রদূত। গান গাওয়ার পাশাপাশি শিবানা একটি প্রসাধনী পণ্যের ব্যবসাও পরিচালনা করেন। নেপালের সাধারণ নাগরিক যখন চাকরির জন্য লড়াই করছিলেন, তখন কমিউনিস্ট পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের নাট্রি স্মিতা দহল লাখ লাখ টাকার গুছি হ্যান্ডব্যাগ প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন। দেশটির আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে সৌগত থাপাকে অপব্যয়ের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন বিক্ষোভকারীরা। তিনি চেম্বার অফ কমার্সের উচ্চ পদে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনযাত্রা নিয়ে ব্যাপক চর্চা হয়। দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 11 সেপ্টেম্বর কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবার কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি। সিইসি বলেন, যেখানে তারা থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়। তিনি জোর দিয়ে বলেন, প্রবাসীরা যেভাবে রেমিটেন্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবে তাদের দেশের ভবিষ্যৎ গঠনের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।